সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.1। দেখো, বলা হচ্ছে রিড দ্য পোয়েম। এখানে একটা কবিতা রয়েছে, এই কবিতাটা আমাদের পড়তে বলা হচ্ছে। বিফোর দ্যাট, এটি পড়ার পূর্বে রিড দ্য নোট অন দ্য পয়েট। এই যে কবি, মানে এই কবিতাটা যিনি লিখেছেন, তার উপরে এখানে একটা নোট রয়েছে, এই নোটটা পড়তে বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, মানে এই যে ক্রসিং দ্য বার, এই কবিতাটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। এনার জন্ম 1809 সালে এবং মৃত্যু 1892 সালে। তো এনার কথা বলা হচ্ছে, আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ আ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। রিনাউন্ড মানে বিখ্যাত, একজন ব্রিটিশ কবি ছিলেন এই আলফ্রেড লর্ড টেনিসন। হি বিকেম ফেমাস ফর রাইটিং অ্যাবাউট লাভ, নেচার অ্যান্ড ইমোশনস। তিনি মূলত লাভ, নেচার এবং ইমোশনের উপরে কবিতা লিখেই ফেমাস মানে বিখ্যাত হয়েছিলেন। নাও, এখন লেটস রিড ওয়ান অফ হিজ ফেমাস পোয়েমস অন নেচার, ক্রসিং দ্য বার। এখন চলো আমরা ওনার একটা বিখ্যাত কবিতা, মানে নেচারের উপরে লেখা বিখ্যাত একটা কবিতা, সেটা হচ্ছে ক্রসিং দ্য বার, এই কবিতাটা পড়ি। তো এখানে দেখো কবিতাটা, ক্রসিং দ্য বার। এখন আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই কবিতাটা সুন্দর করে বুঝিয়ে দিব, এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। তো দেখো, কবিতার টাইটেল ক্রসিং দ্য বার। এই কবিতার সম্পর্কে একটু বলি। এই কবিতাতে মূলত দুইটা মিনিং রয়েছে, অর্থাৎ উপরের একটা সারফেস মিনিং রয়েছে এবং এই কবিতার একটা হিডেন মিনিং রয়েছে। ইনশাল্লাহ তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে এই কবিতার সম্পর্কে সুন্দর করে বুঝতে পারবা। তো এই কবিতার টাইটেলটা দেখো, ক্রসিং দ্য বার। বার মানে বেড়া বা কোনো একটা বাঁধ, আর ক্রসিং মানে পার হওয়া। ক্রসিং দ্য বার, বেড়া বা কোনো একটা সীমানা পার হওয়া। দেখো এখানে, দেখো এই কবিতাতে মোট 4টা স্ট্যানজা রয়েছে। স্ট্যানজা কি তোমরা হয়তো জানো, এই যে 4 লাইন এখানে রয়েছে একত্রে, একটু স্পেস দিয়ে আবারও 4 লাইন, এভাবে যতগুলো থাকবে, মানে একসাথে যদি কয়েকটা লাইন থাকে কবিতার ক্ষেত্রে, সেটাকে তখন বলা হয় স্ট্যানজা। এভাবে এই কবিতায় 4টা স্ট্যানজা রয়েছে। তো দেখো, প্রথম স্ট্যানজাতে বলা হচ্ছে, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার্ড হোয়েন আই পুট আউট টু সি। সানসেট মানে সূর্য অস্ত, অ্যান্ড ইভিনিং স্টার মানে সন্ধ্যার সময় যে তারাটা ওঠে না, শোক তারা বলা হয়, সেটার কথা বলা হচ্ছে। সানসেট সূর্য অস্ত এবং সন্ধ্যার তারা, অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, কেউ একজন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কেউ একজন আমাকে ডাকছে। এমি বলতে কবি, কবিকে কেউ একজন ডাকছে। আগে আমরা উপরের মিনিংটা বলবো, দেন আমরা এর হিডেন মিনিংটা দেখব। অ্যান্ড মে দেয়ার বি মর্নিং। মর্নিং, এই মর্নিং শব্দের অর্থ হচ্ছে মারমার, গুঞ্জন করা, অফ দ্য বার্ড, এবং এই বাড়ের আশেপাশে বা বাড়ের মধ্যে বা বাড়ের সীমানায় কোনো গুঞ্জন নাই। হোয়েন আই পুট আউট টু সি,
যখন আমি এই যে সি মানে সমুদ্র বার পার হয়ে যখন সমুদ্রে পা দিব বা পা রাখবো, তখন কোনো এই বারের এই পাশে কোনো গুঞ্জন হবে না। তাহলে এই স্ট্যান্জায় আমরা যেটা বুঝতে পারি, এখানে যে সানসেট রয়েছে, এই সানসেট হচ্ছে ডেথ, মৃত্যু। এই কবিতার মূল যে থিম সেটা হচ্ছে ডেথ, মৃত্যুকে নিয়ে এই কবিতাটা লেখা। তাহলে সানসেট মানে মৃত্যু, অ্যান্ড ইভিনিং স্টার বলতে একেবারে শেষ সময়। আমরা সারাদিনের শুরুটা দেখি, দেখো যখন সারাদিন শেষ হয়ে সন্ধ্যা আসে তখন মূলত সানসেট হয়, সূর্য অস্ত হয় এবং সন্ধ্যার তারাটা ওঠে। মৃত্যুর পরে কবি মূলত তারা হতে চাচ্ছেন এবং কবি বলতেছেন কেউ একজন আমাকে ডাকতেছে। এই কেউ একজন বলতে কবির হৃদয়, কবির মন বলতেছে তার মৃত্যুর সময় এসে গিয়েছে। এবং কবি বলছেন যখন আমি এই সাগরে পা দিব, এই সাগর বলতে মূলত কবর, এই সি দ্বারা কবরকে রিপ্রেজেন্ট করছে। যখন আমি কবরে পা দিব তখন দুনিয়াতে কোনো গুঞ্জন হবে না, কেউ যেন কান্নাকাটি না করে। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্জাতে বোঝা যাচ্ছে কবি এখানে বোঝাতে চাচ্ছেন মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকতেছে এবং তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি। যখন মৃত্যুবরণ করবেন, এই দুনিয়া থেকে যখন পরপারে চলে যাবেন, তখন দুনিয়াতে কোনো তার জন্য কান্নাকাটি করা হবে না বা করতে হবে না, তিনি এটাই বলতে চাচ্ছেন। পরবর্তী স্ট্যান্জা দেখো, বাট কিন্তু, বাট সাচ আ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ টু ফুল ফর সাউন্ড অ্যান্ড হোম। হোম মানে ফেনা। When that which drew from out the boundless deep turns again home. এখানে এর উপরের মিনিং যেটা, কিন্তু একটা টাইড, টাইড মানে জোয়ার, এই জোয়ারটা কেমন, এই যে সাগর, এই সাগরের কথা বলা হচ্ছে, সাগরের যে জোয়ার, এই জোয়ারটা মনে হচ্ছে অ্যাজ মুভিং, এটা সরে যাচ্ছে এমনভাবে, সিমস অ্যাসলিপ মনে হচ্ছে এটা ঘুমন্ত, টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম, যদিও এই যে টাইড জোয়ারে ফুল ফর সাউন্ড মানে জোয়ার হলে যেমন শব্দ হয় সেই শব্দ রয়েছে এবং জোয়ারের সময় এক প্রকার ফেনা হয়, সেই পানির ফেনাও রয়েছে, তারপরেও মনে হচ্ছে এই জোয়ারটা একেবারে শান্ত, অ্যাসলিপ ঘুমন্ত। When যখন দ্যাট হুইচ ওই জিনিসটা ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ, When যখন দ্যাট হুইচ ড্রিউ ফ্রম আউট দ্য বাউন্ডলেস ডিপ মানে সীমানাহীন গভীর থেকে যখন এই জিনিসটা আসে, ড্রিউ মানে অঙ্কিত হয়, মানে এই যে টাইড মানে জোয়ার যখন হয় কোনো একটা সমুদ্রের মনে করো মাঝখান থেকে জোয়ার হয়ে উপরের দিকে আসে, সেটার কথাই বলা হচ্ছে। যখন এইভাবে একেবারে সীমানাহীন গভীর থেকে এই জোয়ারটা আসে, সেই জোয়ারের কথা বলা হচ্ছে। এই জোয়ারটা এখানে সিমিলি ব্যবহার করে বলা হচ্ছে মুভিং সিমস অ্যাসলিপ, এটা সরে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে ঘুমন্ত। টার্নস এগেইন হোম এবং আবারও সে যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাচ্ছে, মানে জোয়ারের কথা বলা হচ্ছে। একটা জোয়ার মনে করো সমুদ্রের মাঝখান থেকে এসেছে, আবারও সে সেখানেই ফিরে যাচ্ছে। এই হোম বলতে জোয়ারটা যেখান থেকে এসেছিল সেই জায়গার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে উপরের মিনিং। এখন এটার হিডেন মিনিং যদি বলি, এই জোয়ার বলতে মূলত যুবক। কবি যখন এই কবিতাটা লেখেন তিনি অনেক বয়স, প্রায় মৃত্যুর কাছাকাছি সময়ে তিনি এটা লিখেছেন। তো কবি বলতে চাচ্ছেন আমারও একটা যৌবন ছিল, ঠিক আছে, এই যৌবনটা এমন একটা অবস্থায় এখন রয়েছে যেমন একটা জোয়ার, সে সরতেছে, জোয়ার হচ্ছে কিন্তু তাকে মনে হচ্ছে ঘুমন্ত, তার সমস্ত শব্দ রয়েছে, শব্দে পরিপূর্ণ এবং তার ফেনাও রয়েছে, সে গভীর থেকে এসেছে আবার গভীরেই ফিরে যাচ্ছে, কিন্তু তাকে মনে হচ্ছে অ্যাসলিপ ঘুমন্ত।
তো আমারও একটা জোয়ার ছিল, আমারও একটা যৌবন ছিল। তখন আমি অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি, সারাদিন কাজ করেছি, অনেক কিছু করেছি, কোনো কিছু মনে হয়নি। কিন্তু আমার এখন যে সময়, এই সময়টা এই টাইডের মতো। দিন কেটে যাচ্ছে, অথচ সেই দিনটা কেমন জানি ঘুমন্ত। এখন আর তেমন আগের মতো আনন্দ নাই, এবং আমিও টার্ন এগেইন হোম, আমি আমার আসল জায়গায় ফিরে যাব। আগের জায়গা বলতে তিনি কবরে আবার ফিরে যাবেন। তাহলে এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে স্ট্যানজাতে দেখো কবি বলতেছে টুয়াইলাইট অ্যান্ড ইভিনিং বেল। টুয়াইলাইট হচ্ছে এমন একটা আলো, মানে ঝাপসা, যে আলোর মধ্যে কোনো মনোরম নাই, কোনো সুন্দর দৃশ্য নাই, হ্যাঁ, একেবারে ক্ষীণ। টুয়াইলাইট অ্যান্ড ইভিনিং বেল, এই ইভিনিং বেল বলতে এক প্রকার ঘণ্টা, সন্ধ্যার ঘণ্টা। এই সন্ধ্যার ঘণ্টা বাজা মানে সমস্ত কাজ রেখে কোনো একটা দিকে ধাবিত হওয়া। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, তো বলা হচ্ছে আমার জীবনের যে ক্ষীণ, আমার জীবনের সময় প্রায় শেষের দিকে, আমার জীবনের ইভিনিং বেলটা বাজতে চলেছে, এবং আমি ওই ডার্ক বা অন্ধকারের দিকে ফিরে যাব। অন্ধকার বলতে মূলত কবর, এই কবরের দিকে ফিরে যাব। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েলস, এবং ফেয়ারওয়েলস মানে বিদায়, বিদায়ের সময় কেউ কোনো দুঃখিত হবে না, মানে এখানে কেউ দুঃখ প্রকাশও করবে না। হোয়েন আই এমবার্ক, যখন আমি ধাবিত হব বা মৃত্যুর দিকে যখন ফিরে যাব, তখন আমার জন্য কেউ কান্নাকাটি বা দুঃখিত হবে না, বা দুঃখিত হওয়ার দরকারও নাই। সর্বশেষ স্ট্যানজাতে কবি যেটা বলতে চাচ্ছেন, ফর দো ফ্রম আউট আওয়ার বোর্নে অফ টাইম অ্যান্ড প্লেস, দ্য ফ্লোড মে বেয়ার মি ফার, I hope to see my pilot face to face when I have crossed the bourne. bourne মানে সীমানা। বলা হচ্ছে for though from out our bourne of time and place, এই টাইম অ্যান্ড প্লেস দিয়ে কবি যেটা বলতে চাচ্ছেন, আমাদের সময় এবং স্থান এটা নির্ধারিত। দ্য ফ্লোড মে বিয়ার মি ফার, এবং এই যে জোয়ার, এটা আমাকে বহন করে অনেক দূরে নিয়ে যাবে। মানে যখন আমি এই নদীতে পা দিব, এই যে এখানে যে সি রয়েছে, সমুদ্রে পা দিব, তখন এই ফ্লোড, সমুদ্রের ফ্লোড আমাকে অনেক দূরে নিয়ে যাবে, এবং আমি আশা করি যে আমি আমার পাইলটের সাথে সরাসরি দেখা করব। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি এই বারটা পার হব, তখন আমি আমার পাইলটের সাথে সরাসরি সাক্ষাৎ করব। তো এই স্ট্যানজায় যে হিডেন মিনিংটা রয়েছে একটু যদি বলি, এখানে যে টাইম অ্যান্ড প্লেস রয়েছে, এইটা দিয়ে কবি মূলত মৃত্যুর সময় এবং স্থান, এই দুইটা জিনিস ফিক্সড। পৃথিবীর কোনো মানুষ, মানে যতদিন না পর্যন্ত আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করাবে, তার 1 সেকেন্ড আগেও আমাদেরকেও মারতে পারবে না, এবং আমাদের যদি মৃত্যুর সময়টা এসে যায়, সারা পৃথিবীর সকল মানুষ মিলেও আমাদের আর 1 সেকেন্ডের জন্য বাঁচাতে পারবে না। তো আমাদের মৃত্যুর সময় এবং স্থান, এই দুইটা জিনিস ফিক্সড, নির্ধারিত। কারণ দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, মানে মৃত্যু এটা অন টাইম, কখনো দেরি হয় না। তো কবি সেটাই বলতে চাচ্ছে যে আমাদের মৃত্যুর সময় এবং স্থান এইটা বর্ণে, মানে সীমানা বেঁধে দিয়েছে, এতদিন আমরা দুনিয়াতে থাকতে পারবো। তো যখন এই যে মৃত্যুর কথা বলতেছে, যখন এই সীমানাটা পার হয়ে যাবে, আউট দ্য ফ্লোড মে বিয়ার, তখন মৃত্যুর যে যাত্রা, এটা আমাকে নিয়ে যাবে ফার, অনেক দূরে। এবং যখন আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আই হোপ, কবি বলতেছে আমি আশা করি, টু সি মাই পাইলট, কবি বলতেছেন আমার যিনি পাইলট, অর্থাৎ কবির সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্টিকর্তার সাথে দেখা করবেন, ফেস টু ফেস, সরাসরি, এটা তিনি আশা করছেন।
এবং হোয়েন যখন আই হ্যাভ ক্রসড দ্য বার, এই বার বলতে মৃত্যুর সময়, মৃত্যুর সময়টা যখন আমি পার করে ফেলবো, মানে যখন মৃত্যুবরণটা করে ফেলবো, এই দুনিয়ার জীবন থেকে যখন আখেরাতের জীবনের দিকে ধাবিত হব, আমি আশা করি আমি আমার মালিকের সাথে, আমার যিনি পরিচালক তার সাথে সরাসরি দেখা করব। এ হচ্ছে কবিতার টোটাল আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।